আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে জমির দলিল আমরা কি হিসাবে পড়ব। আমরা উপন্যাস, সাহিত্য, কবিতা, নিউজ, পত্রিকা সমস্ত কিছু পড়তে পারি, কিন্তু যখন দলিল পড়ার কথা আসে তখন আমরা অনেকেই ভয় পাই বা মনে মনে চিন্তা করি দলিলের মধ্যে আমি কী জিনিসটি পড়ব। আর বিশেষ করে যে সমস্ত পুরাতন দলিল আছে সেখানে এমনভাবে হাতের লেখা যেটি বোঝাই যায় না যে আসলে তারা কি লিখেছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে একটি জিনিস আমরা পড়ব, বুঝবো, কিন্তু সেখান থেকে কী জিনিসটি আমাদেরকে জানতে হবে, কী জিনিসটি বের করতে হবে একটি দলিল থেকে, সেটি যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজে আমরা কিন্তু বুঝতে পারবো। কারণ হচ্ছেন অনেক শিক্ষিত, অনেক এডুকেটেড, অনেক লোক আছেন যারা সমস্ত কিছু পড়তে পারেন, কিন্তু জমির দলিল যদি তাদেরকে দেওয়া যায় তখন তারা সেটা অন্যজনকে দিয়ে দেন যে সেটিতে আমি কি পড়ব। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা জমির দলিল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে দলিল থেকে কি কি জিনিসটি আমাদের জানা প্রয়োজন। 1 নাম্বার, আপনি যখন দলিলটি হাতে নেবেন আপনার প্রয়োজন হবে জানতে হবে দলিল নাম্বার। এখন কথা হচ্ছে দলিল নাম্বার কোথায় পাবেন। দলিল নাম্বার প্রতিটি দলিলের, যদি কম্পিউটারাইজড দলিল হয় সেখানে লেখা থাকবে দলিল নাম্বার, এই কথাটি লেখা থাকবে। যদি হাতের লেখা সার্টিফাইড বা সহি মোহরার বা জাবেদা নকল হয়ে থাকে তো সেখানে আপনি সব সময় দেখবেন যে ডান দিকে উপরে, যদি এটি একটি দলিলের পাতা হয়ে থাকে এর উপরে ডান দিকে এখানে লেখা থাকবে দলিল নাম্বার। তো ধরলাম একটি দলিল নাম্বার হচ্ছে 1119, এর মানে হচ্ছে দলিলটি 2019 সালে রেজিস্ট্রেশনকৃত এবং 111 নম্বর হচ্ছে এই দলিল নাম্বার। তো দলিলে 2 নাম্বার যে জিনিসটি আমরা দেখব সেটি হচ্ছে কবলাদাতা বা সেলার, অর্থাৎ জমিটি যে বিক্রি করতেছে তার নাম কি, এই নামটি আমাদের খুঁজে বের করতে হবে। বিক্রেতা। 3 নাম্বার যেটি সেটি আমাদেরকে জানতে হবে ক্রেতা, অর্থাৎ জমিটি কে ক্রয় করলো, গ্রহীতাটা কে, বায়ারটা কে জমিটির। তো তাহলে আমাদের 3টি জিনিস হয়ে গেল। আমরা প্রথমে দলিল নাম্বার জেনে নিব, দলিলের যে দাতা তার নাম জেনে নিব, দলিলের যে গ্রহীতা তার নাম জেনে নিব। 4 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ আমরা জেনে নিব। দলিল রেজিস্ট্রেশনের তারিখ, তো এটি আমরা কি হিসাবে বুঝবো, এখানে যে জায়গায় সাব রেজিস্টারের সিগনেচার থাকবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ, সেটি আমরা খুব সহজে বুঝতে পারবো। সাব রেজিস্টারের স্থিল অবশ্যই দেওয়া থাকবে, সেটা পুরাতন দলিলেও দেওয়া থাকে, নতুন দলিলেও দেওয়া থাকে। তার পরবর্তীতে 5 নম্বরে যে জিনিসটি সেটি হচ্ছে জমির দাগ নাম্বার, অর্থাৎ সেখানে কত দাগের জমির জন্য দলিলটি, সেখানে একটি দাগ থাকতে পারে, একাধিক দাগও থাকতে পারে। তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে খতিয়ান নাম্বার, অর্থাৎ সেখানে অবশ্যই যে দলিলটি আছে সেখানে খতিয়ান নাম্বার দেওয়া থাকবে, সেখানে হয়তো লেখা থাকতে পারে সাবেক খতিয়ান, হাল খতিয়ান। পুরাতন দলিলে সাবেক খতিয়ান, হাল খতিয়ান। তো শতকরা 95% ক্ষেত্রে সাবেক খতিয়ান বলতে সিএস খতিয়ান এবং হাল খতিয়ান বলতে এসএ খতিয়ানকে বোঝায়। 95% ক্ষেত্রে আপনি কোন এলাকার দলিল দেখতেছেন তার উপর নির্ভর করে। তো 7 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিক্রিত জমির পরিমাণ, অর্থাৎ কতটুকু জমি হস্তান্তর হলো বা কতটুকু জমি হেবা হলো, দান হলো, সেটি আপনাকে দিয়ে দেব, বা মর্গেজ হলো, যাই হোক, অর্থাৎ কতটুকু জমি বিক্রি হচ্ছে, কতটুকু জমি ট্রান্সফার হচ্ছে। তো 8 নম্বর যেটি সেটি হচ্ছে দাগে মোট জমি, যে দাগটি দেওয়া আছে দাগটি যদি ছোট হয়ে থাকে তাহলে হয়তো সম্পূর্ণ জমি হবে, অথবা বড় দাগ দেওয়া থাকে সেখান থেকে কিছু অংশ। তো আপনাকে এটিও জেনে নিতে হবে যে ওই দাগে মোট জমির পরিমাণ কত। তো তাহলে এই কয়েকটি হচ্ছে বেসিক জিনিস। প্রথমে হচ্ছে দলিল নাম্বার, দলিলের দাতা, দলিলের গ্রহীতা,
রেজিস্ট্রেশনের তারিখ, জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, বিক্রিত জমির পরিমাণ, দাগে মোট জমির পরিমাণ। এটি হচ্ছে বেসিক জিনিস, এটি জানতে হবে। এছাড়া আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, সেখানে আপনাকে আরও কয়েকটি তারিখ জানার প্রয়োজন, যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও জানা প্রয়োজন। 1 নম্বরে হচ্ছে সম্পাদনের তারিখ, দলিলটি কত তারিখে সম্পাদন হলো। 2 নম্বর হচ্ছে ইসাদি। 3 নম্বর হচ্ছে সাক্ষী। সম্পাদনের তারিখ বলতে কি বোঝায়? আসলে দলিল আমরা হয়তো দেখি যে যেই দিন দলিলটি লেখা হয় একই দিন দলিলটি রেজিস্ট্রেশন করা হয়। আসলে ইচ্ছা করলে দলিলটি আজকে সম্পাদন করে আজকে সিগনেচার করে এর 2 মাস পরেও দলিলটি রেজিস্ট্রেশন করা যায়। এখানে একটি যে নিয়ম হচ্ছে, এটি জানা যে জন্য প্রয়োজন, সেটি হচ্ছে যে সম্পাদন হলো, যে জমিটির দলিল সম্পাদন হলো, কালকে সে জমিটি আরেকজনের কাছে বিক্রি করে রেজিস্টার্ড দলিল বানিয়ে দেওয়া হলো। তো তারপরেও আজকে যে একদিন আগে যেহেতু দলিলটি সম্পাদিত হয়েছে, তো সেক্ষেত্রে সম্পাদিত দলিলটি প্রাধান্য পাবে। তো এই জন্য আমাদেরকে সম্পাদনের তারিখও কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয়। এটি তেমন ততটা প্রতিটি দলিলের জন্য গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে ইসাদি। ইসাদি মানে হচ্ছে শনাক্তকারী। বর্তমান দলিল আপনি পাবেন ইসাদির পরিবর্তে শনাক্তকারী। এটি হচ্ছে যিনি দলিলটি জমিটি বিক্রি করতেছেন, দলিলের দাতা, ওনাকে যে কোনো এক ব্যক্তি শনাক্ত করে দিবে যে আসলে উনি ওই ব্যক্তি যিনি জমিটি বিক্রি করতেছেন, ওনার নাম হচ্ছে ইসাদি। তার পরবর্তীতে হচ্ছে সাক্ষী। 2 জন সাক্ষী, পুরুষ সাক্ষী অবশ্যই থাকতে হবে এবং সাক্ষীদের নাম, ঠিকানা, সিগনেচার অবশ্যই থাকবে। তো এটি হচ্ছে বন্ধুরা মোটামুটি একটি জমির দলিলে আপনারা কি পড়বেন। এই সমস্ত কিছু যদি আপনারা জানেন তাহলে খুব সহজে আপনারা দলিলের বিষয়বস্তু বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আরও যেই জিনিসটি সেটি হচ্ছে আপনারা এখানে খতিয়ান নাম্বার, যেই খতিয়ান নাম্বার পাবেন, আসলে খতিয়ানটা কি? খতিয়ান হচ্ছে একটি পাতা যেখানে জমির পরিমাণ, জমির শ্রেণী, জমিটার মালিককে, এই সমস্ত কিছু লেখা থাকে। তো সেখানে যে দাগ নাম্বার থাকবে, আপনি হয়তো দলিলটি যখন পড়বেন, দলিলে যে দাগ নাম্বার দেওয়া আছে, আপনার খতিয়ান যে খতিয়ান নাম্বার আছে, সেই খতিয়ানের পাতাটি আপনার যদি থাকে সেখানে আপনি মিলিয়ে দেখবেন যে খতিয়ানের সাথে দলিলের মিল আছে কিনা। তো এভাবেই আমরা একটি দলিল খুব সহজে পড়তে পারবো। এটি ভয়ের কিছুই না বা এটিতে এমন কিছুই নেই। পুরাতন দলিলে অনেক কিছু লেখা থাকে, হয়তো পুরাতন দলিলে অনেক কিছু আপনারা জানতেও চান, যেমন হচ্ছে জোত জমা, কর্ষ, পত্র, এরকম অনেক শব্দ আছে যেগুলো আমাদের না জানলেও চলবে। আমাদের জানা প্রয়োজন শুধু এই সমস্ত নাম্বার। তো এই জায়গায় যেমন আছে জোত জমা। জোত জমা হচ্ছে হোল্ডিং নাম্বার, অর্থাৎ কত হোল্ডিং নাম্বারে। আগে আমরা জানি যে খাজনা প্রদানটাই ছিল মেইন, অর্থাৎ একটি জমি চাষাবাদের বিনিময়ে খাজনা প্রদান করতে হতো, তার একটি হোল্ডিং নাম্বার থাকতো, সেটি হচ্ছে জোত জমা। কর্ষ মানে হচ্ছে যে জমিটি বিক্রি করতেছে তার নামের পরিবর্তে কর্ষ ব্যবহার করা হয়। তো এরকম আরও অনেক দলিলে শব্দ আছে, যেমন হচ্ছে হারাহারি। হারাহারি এবং খতিয়ানে থাকে হিস্সা। এই দুটোর মানে হচ্ছে একই সমান, হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ কে কত অংশের মালিক। একটি দলিলে যদি 2 জন ব্যক্তির নাম থাকে তাহলে সেখানে বলা হবে তাদের হারাহারি অংশের পরিমাণ কত, অর্থাৎ এই ব্যক্তি কত পাচ্ছেন, ওই ব্যক্তি কত পাচ্ছেন। সেম এই শব্দটি যখন খতিয়ানে আসতেছে সেখানে বলা হচ্ছে হিস্সা বা অংশ, অর্থাৎ কার কত অংশ। তো যাই হোক, আমাদের বেসিক হচ্ছে এই জিনিসটি। এছাড়াও যখন আপনি দলিল পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি বুঝতেই পারবেন যে কোন শব্দ দ্বারা আসলে কি বোঝাচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।